যে প্রবাসীরা সরকারি দলের নয়, বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের। ভেঙ্গে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়। প্রবাসীরা আমাদের সমাজের অংশ। এই প্রবাসীদের নিয়ে এখানে আমরা 1.5-2 ঘন্টা আলোচনা করেছি। সরকারি দল, বিরোধী দল, খুবই প্লিজেন্ট আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু এই বাজেটে প্রবাসীদেরকে আস্থায় আনার, সম্মানিত করার বিশেষ কোনো উদ্যোগ আমার কাছে আমি লক্ষ্য করিনি। সেই আলোচনায় আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রবাসীরা সরকারি দলের নয়, বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের। এই সংসদ থেকে একটা বিশেষ কমিটি বা টাস্ক ফোর্স করা হোক, যারা এই বিষয়গুলা নিয়ে মুভ করবে, দেশে দেশে তাদের সমস্যাগুলা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবে। আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় তার যেটুকু যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে যেটুকু সামর্থ্য আছে সব উজাড় করে দিয়ে বিদায় হয়। জায়গা জমি বিক্রি করে, ধার দেনা করে যায়, হালের বলদ বিক্রি করে, এগুলা করে তারা বিদেশে যায়। এই যেতে গিয়ে তারাও বিড়ম্বনার শিকার হয়। মালয়েশিয়া একটা গুড হাব, যেখানে আমাদের প্রায় 20 লক্ষ লোক থাকে। সেই জায়গায় অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে। সেখানে একটা কোম্পানি করে, নুরুদ্দিন আমিন, সে একটা কোম্পানি করে একটা সিন্ডিকেশনের মাধ্যমে 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6-7 লক্ষ টাকা। এখনও সেইটা বহাল আছে। আমি এই গণতান্ত্রিক সরকারকে অনুরোধ করব, হাত দেন, ভেঙ্গে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়। যারা জেলের ভিতরে আছে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে কথা বলেছেন, ধন্যবাদ। তারা মুক্ত হয়ে আসলে এবং যদি তারা সেখানে কাজ পায়, আমরা খুব খুশি হব। এদের কোনো দোষ নাই, এরা বুঝে নাই কোনটা জালিয়াতি আর কোনটা সঠিক। দালালের খপ্পরে পড়ে তাদের ভাগ্যে আগুন জ্বলছে। এই দালালদেরকেও আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন। এই চেইনটা ভেঙে দেন, খান খান করে দেন। ওই চেইন রেখে মলম দিলে আমাদের কোনো লাভ হবে না, বারবার ফুসকা উঠতেই থাকবে। তাদের আরও অনেকগুলো সমস্যা আছে, আমি সেগুলার দিকে গেলাম না। আর মালয়েশিয়াই শুধু প্রবলেম না, প্রবলেম সর্বত্র। এক জায়গায় হাত দিলে সব জায়গায় কভার হয়ে যাবে, এবং আমি বিশ্বাস করি এটা আনঅ্যাচিভেবল নয়, এটা অ্যাচিভেবল। এখানে দরকার সদিচ্ছা আর কঠোর পদক্ষেপ। আমরা সরকারের সাথে এই ব্যাপারে আছি। এই প্রবাসীরা আমাদের সম্পদ, তাদেরকে যেন আমরা যথাযথ সম্মান করতে পারি। আমি আবারও বলবো, গত সেশনে এই সেশনে যে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে, এর ভিত্তিতে কিছু একটা করেন, তাদের আস্থা ফিরে আসুক। যদি আমরা স্বচ্ছতা মেনটেন করতে পারি, আমাদের প্রবাসী ফ্লো আবার বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আর না হয় মালয়েশিয়ার মতো বারবার বাধাগ্রস্ত হবে। এই খুলবে, এই বন্ধ হবে, দরজা খুলবে, জানালা বন্ধ হবে, জানালা খুলবে, দরজা বন্ধ হয়ে যাবে। এই বিপদ থেকে বের হয়ে আসা দরকার। এই দেশে সরকারি শিক্ষা ব্যবস্থায় বিদেশ থেকে ছাত্রছাত্রী আসার তেমন সুযোগ নেই, সার্কের একটু সুযোগ ছাড়া, এটাও খুব সীমিত। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিপুল সংখ্যক বিদেশি ছাত্রছাত্রী এখানে আসে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য ও শিক্ষাকে যেমন এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক তেমনিভাবে প্রচুর পরিমাণ রিমিটেন্স আর্ন করারও আমাদের সুযোগ রয়েছে। অতএব সমান তালে এই দুইটাকে যেন সার্ভিলেন্সে রাখা হয়, সেটাই হচ্ছে আমার দাবি। সম্প্রতি 8 দিন হসপিটাল নিয়ে এখানে কথা হয়েছে, অনেক কথা। আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না, শুধু মানবিক একটা দল বিষয় সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। এই মেডিকেল কলেজটা, হাসপাতালটা একটা মেডিকেল কলেজের হাসপাতাল। এটার সাথে প্রায় 750 স্টুডেন্টের, মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক, এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক। এরা বই পড়ে ডাক্তার হতে পারবে না, এবং কেবল বই পড়ে নার্সও হতে পারবে না। এদের রুগী লাগবে, হাসপাতাল লাগবে। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয়,
তাহলে এই ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? অনুরূপভাবে বিদেশ থেকে পরবর্তীতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কোনো আগ্রহ রাখবে না, বলবে মাঝপথে আমরা ব্ল্যাক আউট হয়ে যাব। এই সিদ্ধান্তহীন, অস্থিতিশীল, অনিশ্চিত গন্তব্যে আমরা যাব না। তাতে কি দেশের লাভ হবে? এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, যারা মালিক পক্ষ আছেন, সংগঠিত গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। এটা ঠিক, হয়তোবা তাদের কোনো দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটাও ঠিক যে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে এবং তারা এমন কিছু সেবার রেভিনিউ এখানে দিতে পেরেছে। আমিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি বলছি আমিও এটা দিতে পারি না, এর ধারে কাছেও আমি দিতে পারি না। তাদের ভালোকেও অ্যাপ্রিসিয়েশন দেওয়া হোক, আর তাদের কোনো অপরাধ থাকলে সেটাকেও বিবেচনায় নেওয়া হোক, কিন্তু আমাদের পদক্ষেপটা হোক মানবিক এবং যৌক্তিক। আমি বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট এবং নার্সদের তাদের একাডেমিক কেরিয়ার এবং জীবন বাঁচানোর জন্য আমি সরকারকে এ বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করব। মাননীয় স্পিকার, এখানে এই বাজেটে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন। প্রয়োজন সবার আছে, খেতাব যারা পেয়েছেন তাদেরকে তো জাতি আলাদা সম্মান করে, কিন্তু প্রয়োজনটা আছে সবার। এই জন্য সবাইকে এই জায়গায় সম্মানের জায়গায় আমরা নিয়ে আসি। গত 17.5 বৎসরে যত মানুষ জুলুমের শিকার হয়েছে, এমনকি 28 অক্টোবর থেকে, 28 অক্টোবর শুধু জামাতের লোকেরা নিহত হয় নাই, একদিনে 34 জন মানুষ বিরোধী দলের নিহত হয়েছিল, তার মধ্যে 14 জন জামাত ইসলামের, 20 জন বিএনপির। পল্টনের ঘটনাটা ছিল সবচাইতে লোমহর্ষক, হৃদয় বিদারক, অমানবিক, পাশবিক। এই জন্য এইটা রেকর্ডে গিয়েছে। তাদেরকেও এই মজলুমের তালিকায় এনে 17.5 বৎসরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরও আপহোল্ড করার জন্য। এই সরকার যেন আরও নতুন কিছু ভালো যোগ করে এখানে